ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি, সুধা সদনেও অগ্নিসংযোগ, ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার ঘোষণা। ওনারা বাইরে থেকে উনি দেশ পরিচালনা করেন, উনি তো ফ্যাসিবাদ, বাইরে থেকে উনি দেশে গন্ডগোল লাগাতে যাচ্ছে। ফ্যাসিস্ট হাসিনার যতগুলো বাড়ি অফিস আদালত আছে, আওয়ামী লীগের যতগুলো বাড়ি অফিস আদালত আছে, এগুলার প্রত্যেকটার ইট আমরা খুলে নিব। খুলনায় শেখ বাড়ি গুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা, সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘর এবং বিভিন্ন ভাস্কর্য মুরাল ভাঙচুর। গোপালগঞ্জের ঘোষগাতিতে বাস ও ৩টি ট্রাকের সংঘর্ষ, একজন নিহত, আহত অন্তত ২০। ১.৫ ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু। রাষ্ট্রপতি ৯ বিচারপতি অপসারণের সিদ্ধান্ত নেবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, দলীয়করণ কমে স্বাধীনতা ফিরে পাওয়ার আশাবাদ। চিফ জাস্টিস যদি মনে করেন দৃঢ় থাকেন এবং তিনি যদি চান যে জুডিশিয়ারির মেরুদণ্ড শক্ত করতে, তো তিনি প্রেসিডেন্টের কারণে তার ইনফ্লুয়েন্স হওয়ার কোনো কারণ নেই। কেরানীগঞ্জের সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের আবাসন কোম্পানি চালাতেন বন ভগ্নিপতি, শত শত একর জমি দখলের অভিযোগ। এই ভূমিদস্যুদের কারণে আমাদের দেশের মানুষ এখন কৃষিকাজ ঠিকভাবে করতে পারতেছে না। রাতের অন্ধকারে আমি করে পাই নাই, আইসা দেখি সব গাছপালা সব টিনমন যা আছে এখানে আমি নতুন করে সব টিনময় ম্যাঙ্গেল গেছে। প্রভাব খাটিয়ে 2 ভাইকে চাকরি দেওয়ার অভিযোগ বরিশালের সাবেক জেলা প্রশাসকের বিরুদ্ধে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। এবং নিজ ভূমিতে আমৃত্যু থাকার প্রত্যয় গাজাবাসীর, স্থানীয়দের রেখেই প্রকল্প নেওয়ার তাগিদ মিশরের, ট্রাম্পের ঘোষণায় দেশে দেশে বিক্ষোভ। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়ায় রাতভর ভাঙচুর চলেছে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে। বুধবার রাত ৮টার দিকে শুরু হয় বিক্ষোভ, পরে ভাঙচুর, অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এরপর রাত 11:30টার দিকে এক্সকাভেটর দিয়ে ভাঙা শুরু হয় ভবন। এ সময় স্বৈরাচার, আওয়ামী লীগ ও ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দেন তারা। এছাড়া ধানমন্ডির সুধা সদনেও আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। ভারতে পালিয়ে থাকা পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার অনলাইন ভাষণের প্রতিক্রিয়ায় বুলডোজার মিছিলের ডাক দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ শুরু করেন তারা। পরে গেট ভেঙে বাড়িতে ঢুকে পড়ে ছাত্র জনতা। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ৩২ নম্বরে ঢোকার মুখে মিরপুর রোডে অবস্থান করতে দেখা যায়। রাত ৯টা ২০ দিকে ধানমন্ডি ৩২ নম্বরে উপস্থিত হন সেনাবাহিনী। বাঁশি বাজিয়ে দল বেঁধে সেনা সদস্যরা এগিয়ে গেলে ভুয়া ভুয়া স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় সেখানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। রাত 11টার দিকে বাড়িটি গুড়িয়ে দিতে আনা হয় বুলডোজার ও ক্রেন। এরপর রাত 11:30টার দিকে এক্সকাভেটর দিয়ে ভাঙা শুরু হয় ভবনটি। এ সময় স্বৈরাচার, আওয়ামী লীগ ও ফেসিবাদ বিরোধী স্লোগান দেন বিক্ষুব্ধরা। জানান ফেসিবাদের কোনো চিহ্ন এদেশে আর থাকতে পারে না। সচেতন শিক্ষার্থী হিসাবে, একজন নাগরিক হিসাবে, যেখানে ফ্যাসিবাদের উত্থান হবে সেখানে তাদের জন্য কবর রচিত করা হবে। শেখ হাসিনা ২০০০ মানুষকে শহীদ করার পরে তার ন্যূনতম অধিকার নাই যে বাংলাদেশের জনগণ নিয়ে সে কোনো ধরনের কথা বলবে। কিছু থাকবে না, এখানে চিহ্ন পর্যন্ত থাকবে না। আমেরিকা কি চাই? এদেশে পুনর্বাসন কোশ্চেন কালেও সম্ভব না। যে বাংলাদেশের মাটি ৫৬,০০০ বর্গমাইল আর কোন নিকৃষ্ট ফ্যাসিস্টকে তার বুকে ধারণ করবে না, তার বার্তা আমরা ধানমন্ডির ৩২ নম্বর দেখতে পাচ্ছি। এদিকে ধানমন্ডি ৫ নম্বর সড়কে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন দেওয়া হয়। মধ্যরাতে পরিত্যক্ত বাড়িটিতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অনেকটা পরিত্যক্ত ছিল ধানমন্ডি ৩২ ও ৫ নম্বরের বাড়ি দুটি। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। ঢাকার বাইরে বিভিন্ন এলাকাতেও ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাতে খুলনার শেখ বাড়ি ভেঙে দেয় বিক্ষুব্ধরা। এছাড়া যশোর, বরিশাল, রাজশাহী, রংপুর, নাটোর, ময়মনসিংহে শেখ হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগ নেতাদের বাড়ি সহ বিভিন্ন ভাস্কর্য মুরাল ভাঙচুর ও আগুন দেয়া হয়। খুলে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নাম থাকা স্থাপনার নাম ফলক। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের রিপোর্ট। শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়ায় রাজধানীর বাইরে সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর বাসভবন বুলডোজার দিয়ে ভাঙচুর করে বিক্ষুব্ধরা। এই নতুন বাংলাদেশে আমরা স্বৈরাচারের কোনো স্থাপনা, কোনো চিহ্ন আমরা রাখতে চাই না। সাদিক আব্দুল্লাহ বরিশালের সবচেয়ে বড় সন্ত্রাস, সবচেয়ে বড় আওয়ামী লীগের দোসর। ওর বাড়ি বরিশালে থাকা মানে ওর চিহ্ন থাকা। যতদিন মেয়র ছিল আমাদের জনগণকে নিরস্ত্রভাবে এমন বিলে করে রাখছে, আমাদের টাকা চুইসা এমন বিলে আমাদের ঘাম জড়ানো টাকা দিয়া এই বাড়িটা সে বানাইছে। খুলনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ কর্মসূচিতে নগরীর শেরেবাংলা রোডের শেখ বাড়ি গুড়িয়ে দেওয়া হয়। বাড়িটিতে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, শেখ সোহেল সহ তাদের পরিবার বসবাস করত। যে বাড়ির সামনে ভিতরে হয়তো ঢোকার কারো সৌভাগ্য হয়নি, আজকে আমরা এখানে দাঁড়িয়ে সেই উচ্ছেদ অভিযান আমরা খুলনাবাসী আসলে যেটা একটি মূর্তিমান আতঙ্ক ছিল। গভীর রাতে ছাত্র জনতার উত্তেজনা ছড়িয়ে পড়ে যশোরেও। জেলা পরিষদের মধ্যে থাকা বঙ্গবন্ধুর 2টি মুরাল ভেঙে দেয় ছাত্র জনতা। কুষ্টিয়া 3 আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়িতেও বিক্ষুব্ধ ছাত্র জনতা বুলডোজার দিয়ে ভাঙচুর চালায়। এছাড়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খানের বাড়িতেও আগুন দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও একাডেমিক ভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় মুজিব পরিবারের নাম মুছে দিতে ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। পরে শেখ মুজিবুর রহমান হল, শেখ হাসিনা হল, কামরুজ্জামান হল, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ও শেখ রাসেল মডেল স্কুলের নাম পরিবর্তন করে বিজয় 24, ফাতিমা আল ফারিয়া, শহীদ আলী রায়হান, নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ও শহীদ রিয়া গোপ নামকরণ করে তারা। ফজিলাতুন্নেসা মুজিব যে হলটি রয়েছে এই হলের নাম পরিবর্তন করতে চাই। এই হলের নাম পরিবর্তন করে আমরা নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল দিতে চাই। আপনি জানেন যে বাংলাদেশের প্রথম মহিলা একজন নবাব, একজন শাসক ছিলেন, তাকে স্মরণ করে এবং তার সম্মানার্থে আমরা ওই নামটি পরিবর্তন করতে চাই। বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সব স্থাপনা থেকে হাসিনা পরিবার নাম মুছে দেয় শিক্ষার্থীরা। নাটোরের সাবেক এমপি শিমুল, সাবেক মেয়র উমা চৌধুরী জলি ও জেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও আগুন দিয়েছে ছাত্র জনতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর করা হয় শেখ মুজিবুর রহমানের স্থাপনা ও মুছে ফেলা হয়েছে গ্রাফিক্স। ময়মনসিংহ নগরের সার্কিট হাউস মাঠ সংলগ্ন বঙ্গবন্ধুর মুরালও ভেঙে ফেলা হয়। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। 5 ফেব্রুয়ারি রাতে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খানের বাড়িতে আগুন দিয়েছে ছাত্র জনতা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, এখন ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি বিরাজ করছে আমাদের বিস্তারিত জানাবেন। ইশিকা, গতকাল রাত 9টা থেকে মধ্যরাত পর্যন্ত কুষ্টিয়ার বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আমি রয়েছে এখন কুষ্টিয়ার কদমতলা মোড় এলাকায়। এটি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের বাসা। এই বাড়িটিও রাত 9টার পরে কিন্তু ছাত্র জনতা মিছিল নিয়ে এই বাড়িতে আসে এবং এই বাড়িটির বিভিন্ন স্থাপনা ভাঙচুর চালানো হয় এবং পরবর্তীতে রাস্তায় দাঁড়িয়ে কিন্তু অগ্নিসংযোগ করা হয়। আসলে এই বাড়িটির কিন্তু সদর খান থাকেন না, এই বাড়িটি পুরাটাই ভাড়া থাকে। তাই যখন ভাড়াটিয়ারা চিৎকার চেঁচামেচি করলে এর বাড়িটি আর বুলডোজার দিয়ে ভাঙা হয় না। তারপরে কিন্তু কিছু অংশ ভেঙে ফেলার পরে যারা শিক্ষার্থী বিক্ষুব্ধ শিক্ষার্থী জনতা ছিল তারা কিন্তু চলে যায়। আপনাকে জানিয়ে রাখতে চাই, এই জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান কিন্তু আওয়ামী লীগের আমলে 15 বছর ধরে সাধারণ যারা মানুষ এবং এলাকার যারা জনসাধারণ ছিল তাদেরকে ব্যাপকভাবে নির্যাতন করে, অমানবিকভাবে নির্যাতন করে এবং টেন্ডারবাজি বলেন, চাঁদাবাজি বলেন, সব ধরনের অভিযোগই কিন্তু তার বিরুদ্ধে ছিল। 15 বছরে একেবারে কুষ্টিয়া জেলায় কিন্তু স্বৈরাচার তন্ত্র তিনি চালু করেছিলেন। তাই পরিপ্রেক্ষিতে কিন্তু সদর উদ্দিন খানের এই বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এবং ভাঙচুর করে। আমি এ বিষয়ে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব ছিল আমি তাদের সাথে কথা বলেছি। তারা যেটা বলছে যে আসলে এই যে সারা দেশে তারা কোনো জায়গায় আওয়ামী লীগের দোসর বা সহযোগী যারা রয়েছে তাদের কোনো স্মৃতিচিহ্ন তারা রাখবে না, তাই তারা এই অভিযানটি চালাচ্ছে। আমি অবশ্য যারা এখানে সাধারণ মানুষ রয়েছে আমি তাদের বক্তব্য নিয়েছি। তাদের যেটি ভাষ্য যে এটা যারা রাজনীতিবিদ রয়েছে তাদের জন্য কিন্তু একটি মেসেজ যে আর কখনো যদি কেউ স্বৈরাচার তন্ত্র কায়েম করে এবং যারা সাধারণ মানুষের উপর নির্যাতন করে, দুর্নীতি করে, তাহলে কিন্তু তাদের অবস্থায় এমন হবে। সাধারণ মানুষ কিন্তু এমনটাই বলছে। এছাড়া আপনি একটু জানিয়ে রাখতে চাই, গতকাল 9টার সময় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া 3 আসনের এমপি মাহবুবুল আলম হানিফের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এরপর
পরে সদর খানের বাড়ি ভাঙচুর করা হয়। এছাড়াও কুষ্টিয়া শহর যুবলীগের নেতা বাদশার বাড়িও কিন্তু ভাঙচুর করা হয়। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে বাড়ি ভাঙচুরের সর্বশেষ খবর। ইশিকা। তিতাস, অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে সংবাদের শুরুতেই বলেছিলাম এক্সকেভেটর দিয়ে ভেঙে ফেলা হচ্ছে ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি। সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, এখনকার পরিস্থিতি কি আমাদের বিস্তারিত জানাবেন? গতকাল রাতে ধানমন্ডি 32 যে বাড়ি রয়েছে সেখানে কিন্তু একটি কর্মসূচি ছিল, বুলডোজার কর্মসূচি, এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বর্তমানে কিন্তু সেই কর্মসূচির আওতায় কিন্তু এই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। তো সর্বপ্রথম গতকাল রাতে এই যে প্রথম যে বুলডোজারটি আসে বাড়ির হাততালি দিয়ে একটি আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তাদের মনের যে চাপা ক্ষোভ সেটিরই বহিঃপ্রকাশ বলে আমাদেরকে মন্তব্য করছেন তারা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল রাত থেকে যে ভাঙার কাজটি চলছিল সেটি কিন্তু এখনো শেষ হয়নি। এখন আমরা দেখতে পাচ্ছি যে কিছু আগে আবার নতুন করে ভাঙা শুরু হয়েছে। তো এখানে কয়েকটি ভবন রয়েছে, আপনারা জানেন যে ডানে বামে এবং পেছনে কয়েকটি ভবন রয়েছে। তো এই মুহূর্তে সামনের যে ভবনটি রয়েছে, প্রথম যে মূল ভবন সেটি ভাঙা হচ্ছে এবং তার পেছনে দেখতে পাচ্ছি যে উত্তেজিত জনতা রয়েছে যারা এখানে এসেছে তারা নিজ উদ্যোগে কেউ হাতুড়ি কেউ কোদাল দিয়ে এই বাড়িটি কিন্তু ভাঙছেন। এছাড়া আমরা যেটি দেখতে পেয়েছি যে অনেকেই বাড়ির ভেতরে যে মালামালগুলো ছিল সেগুলো সরিয়ে নিয়ে যাচ্ছেন, ভেঙে সেগুলো নিয়ে যাচ্ছেন। বিশেষ করে যে লোহার কথা যদি বলি, যে লোহা জাতীয় যেসব জিনিসপত্র ছিল, যে বাড়ির দরজা জানালা, সেটি কিন্তু ভেঙে খুলে তারা নিয়ে যাচ্ছেন। এবং বাড়ির ভিতরে কিছু পোড়া গাড়ি ছিল দেখতে পেয়েছি আমরা 32 নম্বর বাড়িতে। তো সেই গাড়িগুলো অংশ খুলেও যেখানকার যারা জনতা রয়েছে তারা কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছেন। এছাড়া যেটি দেখতে পেয়েছি যে ধ্বংসস্তূপ থেকে যে লোহা চাল বের আসছে সেগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছেন। তবে দর্শক, যেমনটি দেখছিলেন, এক্সকেভেটর দিয়ে ভেঙে ফেলা হচ্ছে ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি। ঘন কুয়াশায় গোপালগঞ্জের ঘোষগাতিতে চতুর্মুখী সংঘর্ষে নিহত হয়েছেন একজন। বৃহস্পতিবার সকাল 8টার দিকে ঢাকা খুলনা মহাসড়কে ঘোষগাতি এলাকায় পিকআপ ভ্যান, বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে একজন মারা যান, আহত হয়েছেন অন্তত 20 জন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। এই ঘটনায় ঢাকা খুলনা মহাসড়কে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে 1.5 ঘন্টা পর যানবাহন চলাচল শুরু হয়। লোকজন এসে দেখাদেখি করতেছে অন্ধকারে, কুয়াশার মধ্যে, আর কোনো করতে পারে নাই। ওই গাড়ি সাইড করার সময় যারা মানে দর্শনার্থী দেখার জন্য আসছিল তাদের উপর দিয়ে গাড়ি উঠাই দিয়েছে। পুলিশের পক্ষ থেকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে এই জাতীয় অ্যাক্সিডেন্ট কুয়াশার মধ্যে আরো বেশি সতর্কতা অবলম্বন করার জন্য সংশ্লিষ্ট সকলকে আমি অনুরোধ জানাচ্ছি। রাষ্ট্রপতি নয়, বিচারপতি অপসারণের সিদ্ধান্ত নেবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। আইনজ্ঞরা বলছেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত হওয়ায় বিচার বিভাগ ফিরে পেয়েছে হারানো স্বাধীনতা। এর মাধ্যমে বিচার বিভাগের দলীয়করণ, রাজনীতিকরণ কমে আসবে। কাউন্সিলকে স্বাগত জানিয়ে এর প্রয়োগ হচ্ছে বলে জানান আইনজীবীরা। সাবরিনা মজুমদারের বিশেষ প্রতিবেদন। গেল 15.5 বছর বিচার বিভাগে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের নগ্ন হস্তক্ষেপে বিব্রত ছিল পুরো আইন অঙ্কন। বিচার বিভাগে দলীয়করণ, রাজনৈতিক স্বার্থে রায় নিজেদের পক্ষে নেয়া, প্রধান বিচারপতিকে জোরপূর্বক দেশ ত্যাগে বাধ্য করা সহ নানা কর্মকাণ্ডে ভেঙে পড়েছিল বিচার কাঠামো। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা পালালে সংস্কারের ছোঁয়া লাগে দেশের বিচার অঙ্গনে। 20 অক্টোবর আপিল বিভাগ বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত করে রায় দেয়। ফলে বিচারপতি অপসারণের ক্ষমতা হারায় জাতীয় সংসদ। তবে প্রশ্ন ওঠে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে। আইনজীবীরা বলছেন, বিচারক অপসারণের বিষয়ে রাষ্ট্রপতি সংযুক্ত থাকলেও নিষ্পত্তির ভার থাকবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতেই। প্রেসিডেন্ট হচ্ছে নিয়োগকর্তা, সুতরাং সেই জন্যেই কনস্টিটিউশনে তার কাছে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের জন্য তার কাছে অ্যাপ্রোচ করতে হয়। এটা থাকার কারণে যে প্রেসিডেন্টের কাছে এই ক্ষমতা আছে বলে জুডিশিয়ারির উপর এটা একটা হস্তক্ষেপ, এটা আমি মনে করি না। কারণ অতীতে যতগুলি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হয়েছে, খুব বেশি হয়নি, যতগুলি হয়েছে ততগুলির মধ্যে আসলে প্রেসিডেন্ট খুব একটা প্রভাব বিস্তার করেননি। যদি
চিফ জাস্টিস যদি মনে করেন দৃঢ় থাকেন এবং তিনি যদি চান যে জুডিশিয়ারির মেরুদণ্ড শক্ত করতে, তো তিনি প্রেসিডেন্টের কারণে তার ইনফ্লুয়েন্স হওয়ার কোনো কারণ নেই। এ সময় পলাতক স্বৈরাচার সরকারের নগ্ন হস্তক্ষেপ নিয়েও সমালোচনা করেন আইনজীবীরা। পলাতক শেখ হাসিনা তার ফ্যাসিস্ট রেজিমকে প্রলম্বিত করার জন্য এবং জুডিশিয়ারিকে অ্যাবসলিউট কন্ট্রোলে নেয়ার জন্য তিনি আর্টিকেল 96টাকে বাতিল করে দিলেন সংসদের মাধ্যমে। কারণ তিনি দেখলেন জুডিশিয়ারি যদি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে, জাজ সাহেবরা যদি নিজের চেতনায় নিজের বিশ্বাস থেকে আইন অনুসারে বিচার করেন, তাহলে শেখ হাসিনা ওয়াজেদের প্রত্যেকটা কর্মকাণ্ড চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তিনি তার ক্ষমতাকে দীর্ঘায়িত করা এবং ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করার জন্যই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আর্টিকেলসটা রদ করে পার্লামেন্টে নিয়ে গেলেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরায় ফিরে আসায় বিচার বিভাগ দল, মত ও রাজনীতির ঊর্ধ্বে থেকে ন্যায় প্রতিষ্ঠায় কাজ করবে প্রত্যাশা আইনজ্ঞদের। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ঢাকা মডার্ন সিটি আবাসন কোম্পানি, এটির মালিক নাকি পতিত স্বৈরাচারের প্রতিমন্ত্রী মির্জা আজম। গোপনে ঢাকার কেরানীগঞ্জে এই আবাসন কোম্পানি গড়েছেন ভগ্নিপতি গৃহায়ণ মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুল কাইয়ুম ও বোন মির্জা মরিয়ম বেগমের নামে। মির্জা আজম প্রায়ই প্রমোদ বিলাস করতেন মডার্ন সিটিতে গড়ে তোলা সরাইখানায়। নেই অনুমোদন, প্রতিমন্ত্রীর প্রভাব খাটিয়ে মির্জা আজম দখল করেছেন স্থানীয়দের শত শত একর জমি। এতে পথে বসেছেন অনেকে। শাহাদাত নিশাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। আমাদের জায়গা ওরা দখল করে নিয়ে যাচ্ছে। কোম্পানি গুন্ডা বাহিনী ভাড়া করে আইনা সেইখানে দেয়াল তৈরি করছে। নেতাকর্মী আছে, তাদের 500 টাকা নোট, বিরিয়ানির প্যাকেট। যেহেতু অনুমোদিত না, আমরা হাউজিং বলি না। আর ঢাকা মডার্ন সিটি আবাসন কোম্পানি অবৈধ এই আবাসন কোম্পানির কাগজে মালিক গৃহায়ণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব আব্দুল কাইয়ুম ও তার স্ত্রী মির্জা মরিয়ম বেগম। আশেপাশের স্থানীয়দের বেশিরভাগ জমি দখল করে গড়েছেন এই অবৈধ আবাসন কোম্পানি ঢাকা মডার্ন সিটি। একজন সহকারী সচিব কিভাবে একটা আবাসন কোম্পানির চেয়ারম্যান হয় তার হিসেব না হয় পরে আসবে। তবে চাঞ্চল্যকর খবর হচ্ছে ঢাকা মডার্ন সিটির মালিক স্বৈরাচারের প্রতিমন্ত্রী মির্জা আজম, যা আগে কেউই জানত না। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর বেরিয়ে আসে থলের বেড়াল। শত শত একর সম্পত্তির দখল নাকি মির্জা আজমের এক ফোনেই হয়ে যেত। প্রতিমন্ত্রীর প্রভাব আর লাঠিয়াল বাহিনী দিয়ে শুধু সম্পত্তি দখল করেননি, জমি বিক্রির নামেও হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাধারণ গ্রাহকের কাছ থেকে। আর আব্দুল কাইয়ুম ও তার স্ত্রী মির্জা মরিয়ম বেগম আর কেউই নয়, তারা হচ্ছে মির্জা আজমের ভগ্নিপতি ও বোন। নিজের এই অবৈধ আবাসন আড়াল করতেই তাদের চেয়ারে বসিয়েছেন মির্জা আজম। হাউজিংয়ের আড়ালে অন্যের জমি দখল, বালু ফেলে দখল, ফসলি জমি ভরাট, অবৈধভাবে বালু উত্তোলন করে প্লট বিক্রি করে কামিয়েছেন শত শত কোটি টাকা। মির্জা আজম সাবেক এমপি আওয়ামী লীগের, ওনার প্রভাব দেখায়া এই এলাকার যত কৃষি জমিগুলা মানুষ আগে কৃষিকাজ করত, এখন এদের এই ভূমিদস্যুদের কারণে আমাদের দেশের মানুষ এখন কৃষিকাজ ঠিকভাবে করতে পারতেছে না। 40 বছর আমরা এই জমিটা কিনছি, জমিটা কেনার পর আমরা বসত করতেছি, 40 বছর পার হয়ে গেছে। তারপরে আমরা খাজনা খারিজ করছি, সব ঠিক আছে। তারপরে আপনার মডার্ন সিটি হঠাৎ করে দখল করলো যে সব। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের প্রভাব খাটিয়ে রাতের আধারে অন্যের জমিতে বালু ফেলে বাধ্য করত তাদের কাছে জমি বিক্রি করতে। দেওয়া হতো নামমাত্র মূল্য। ওরা বলছে আমরা রাস্তার সাথে জায়গা করেছি, এখন যদি তোমাদের থাকতে হয় আমরা বাউন্ডারি করে ফেলছি, তোমাদের জায়গা আছে নিয়ে নাও। ওটা আপনি যেমন একজনে বিক্রি করছে, আরেকজনে বিক্রি করছে, মাঝখানে ডাইরেক্ট বুড়ে হালিছে, মানে বালিদা বুড়ো বড় করে হালিছে। চোরের ওপর বাটপাড়ি চরিত্র ভূমিকা রাখে ঢাকা মডার্ন সিটি। এই জায়গাটি একসময় সড়ক থাকলেও এখন তা মডার্ন সিটির পেটে। সামনে দেয়াল নির্মাণ করে এই জমির মালিকদের জিম্মি করাই তাদের মূল লক্ষ্য। এমন ভুক্তভোগীদের সংখ্যাও কম নয়। হালের যে জায়গায় চলাচল করত সাধারণ মানুষ, সে জায়গা বন্ধ করে বিপাকে ফেলে জমির মালিকদের। রাস্তা যে ছিল গরু এবং জোয়াল কান্দে করে লয়ে গেছে, কোনো জায়গায় বাজার নেই। মডার্ন কোম্পানি রাস্তা দিবে না, এককভাবে তারা ব্যবসা করে যাবে। উচ্ছেদের জন্য হুমকিও দিত এমন অভিযোগ কারো কারো। ব্যবহার করা হতো মডার্ন সিটির নিজস্ব বাহিনীও। রাতের অন্ধকারে আমি করে পাই নাই,
আইসা দেখি সব গাছপালা সব টিন যা আছে এখানে আমি নতুন করে আইছি সব টিন ভেঙে গেছে। কেরানীগঞ্জের বেলনায় এই হাউজিং এর ভেতর নির্মাণ করা হয় একটি রিসোর্ট, যেখানে মাঝে মধ্যে প্রমোদ ভ্রমণ করতেন মির্জা আজম। সাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। চার দেয়ালের মধ্যে নয় বরং প্রকৃতির মাঝে নিজেকে মিশিয়ে নিতেই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি নূর পরশ। পরশ, এই উদ্যোগকে ঘিরে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে? হ্যাঁ শিখা, আপনাকে জানিয়ে রাখি, প্রকৃতির সান্নিধ্যে শিশুরা, এই ভাবনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আয়োজনে 3 দিন ব্যাপী আর্ট ক্যাম্প শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে শুরু হবে, শনিবার পর্যন্ত চলবে তাদের এই কার্যক্রমে। এই 3 দিনের কার্যক্রমে প্রায় 3 শতাধিক শিক্ষার্থী কিন্তু এখানে অংশগ্রহণ করবে। তো আমি এখন আছি যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যে মালেকা সাহেব আলী উচ্চ বিদ্যালয়, এখানে সব শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন। প্রায় 3 শতাধিক শিক্ষার্থী, তারা কিছুক্ষণ পরে প্রায় কয়েকটি দলে বিভক্ত হয়ে তারা এই আর্ট ক্যাম্পে চলে যাবেন। তারা মূলত 4 দেওয়াল নেই, গ্রামের যে প্রকৃতির শান্তি থেকে তারা কিন্তু তাদের চিত্রকর্মে ফুটিয়ে তুলবেন। কয়েকটি দলে ভাগ হয়ে তারা গ্রামের যে বাড়ির উঠোন, তিতাস নদীর পাড়, তারপরে রাস্তা বিভিন্ন প্রান্তে তারা বসে কিন্তু তাদের ক্যানভাসের মাধ্যমে যে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলবেন তাদের এই কার্যক্রম। তো এখানে বেশ কয়েকজন যে চিত্রশিল্পী রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে। তারা আমাকে বলেছেন যে মূলত তারা বাসা বা শ্রেণীকক্ষে কল্পনার উপর তারা নির্ভর করে কিন্তু তাদের চিত্রকর্মে ফুটিয়ে তোলেন। তারা মূলত প্রকৃতির শান্তি থেকে তারা যে জীবন্ত প্রাণবন্ত যে ছবি তারা কিন্তু ফুটিয়ে তুলবেন। আমি এখন কথা বলবো যে শিশু নাট্যমের যে একজন উপদেষ্টা রয়েছেন তার কাছে জানতে চাইবো আপনাদের এই কার্যক্রমের উদ্দেশ্য জানতে পারবেন। আমাদের এই শিশু নাট্যমের 10ম আর্ট ক্যাম্প আজ থেকে 32 বছর যাবৎ শিশু নাট্যম ছবি আঁকার উপর কাজ করে যাচ্ছে। আমাদের বাচ্চারা স্বভাবত ইনডোরে ছবি আঁকে, আর আমরা নিয়ে আসি বা আউটডোরে নিয়ে আসার উদ্দেশ্য হলো যে তারা বাস্তবতার সঙ্গে মিল রেখে তারা বাস্তবকে দেখে দৃশ্য আঁকবে এবং বাস্তবতার সাথে তারা তাদের চিন্তা ভাবনাকে প্রসার ঘটিয়ে রং তুলে দিয়ে ছবি আঁকবে। এবং ইনডোরের যে তারা যে ছবি আঁকে সেটা হলো এক ধরনের, আর বাস্তবে যখন ছবি আঁকে তারা বাস্তবে ঘর, নদী, নৌকা এটা দেখে ছবি আঁকবে। ধন্যবাদ। শিখা, আপনাকে জানিয়ে রাখি যে শিশু নাট্যমের যে কার্যক্রম তাদের 3 দিন চলবে। তারা কিন্তু এই যে মূলত যে গ্রামের সব যে বিভিন্ন যে বিষয়বস্তু রয়েছে তারা সেগুলো ফুটিয়ে তুলবেন। তো শিশু নাট্যমের কার্যক্রম নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। শিখা। পরশ, অনেক ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়ার শিশু নাট্যম নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। জনপ্রতিনিধি না থাকায় নারায়ণগঞ্জের নাগরিক সেবা পেতে পদে পদে হয়রানি আর ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের। জন্ম নিবন্ধন থেকে শুরু করে যে কোনো সনদপত্র পেতে বাড়তি অর্থ দিতে হচ্ছে বলেও অভিযোগ করেন সেবাগ্রহীতারা। এছাড়া যানজট আর মশার যন্ত্রণা থেকেও মিলছে না মুক্তি। নগরবাসীর সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সহকর্মী বিল্লাল হুসাইনের পাঠানো তথ্য ও ছবিতে শামীম হোসেনের প্রতিবেদন। গেল 5 আগস্ট আওয়ামী সরকার পতনের পর 19 আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণগঞ্জ সহ দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়। সেই থেকে জনপ্রতিনিধিহীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলার 5টি পৌরসভা। এতে নাগরিক সেবা সহ যাবতীয় কাজ স্থবির হয়ে পড়েছে। সম্প্রতি পাড়া মহল্লায় ওয়ার্ড সচিবদের কার্যালয়ে ও নগর ভবনে বেড়েছে মানুষের ভিড়। যথাসময়ে মিলছে না নাগরিক সনদ, উত্তরাধিকার সনদ, জন্ম মৃত্যু নিবন্ধন সনদ সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র। দীর্ঘ লাইনে অপেক্ষা কিংবা কয়েকদিন ঘুরেও মিলছে না সেবা। অতিরিক্ত অর্থ লেনদেনের অভিযোগও উঠেছে। এমন ভোগান্তির জন্য ক্ষুব্ধ এলাকাবাসী। এখানে আসে যে 3 তলাতে 6 তলা, 6 তলাতে 3 তলা, আমরা 3 দিন ধরে ঘুরতাছি। 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত ভাইয়া, এমনকি কাগজ এখন আমাদের হয়নি। আমরা তো এই দেশের নাগরিক, আমাদের যদি এইগুলি টাকা দিয়ে করতে হয় তাহলে আমাদের কি লাভ বলেন? প্রশাসনে গতি আনতে হবে, গতি না আসলে এটা হবে না। সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের মাধ্যমে স্থানীয়দের যে নাগরিক সেবা দেওয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় কম বলে মনে করছে নাগরিক সমাজ। নগর ভবনে যারা কর্মকর্তা আছেন তাদের মাধ্যমে কিছু সেবা পাচ্ছেন, কিন্তু অনেক ভোগান্তি পেতে হয়। কারণ নগর ভবনে যে কর্মকর্তার দায়িত্বটি নিয়েছেন তারা তাদের কর্মটাও করেন, আবার এই বাড়তি দায়িত্বটা পালন করতে গিয়ে তাদেরও হিমশিম খেতে হয়। ভোগান্তি লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি আমাদের সীমিত জনবল দিয়ে মানুষের সেবা দেওয়ার জন্য।
সিটি কর্পোরেশন এলাকায় নাগরিক সুবিধা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই আশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ যেন সর্ষের মধ্যে ভূত। বরিশালের জেলা প্রশাসক থাকাকালে প্রভাব খাটিয়ে দুই ভাইকে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে শহীদুল আলমের বিরুদ্ধে। তবে অভিযোগ মানতে নারাজ তারা, জানান ভাইয়ের জোরে নয়, নিজ যোগ্যতায় চাকরি পেয়েছেন তারা। সচেতন মহল বলছে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদের অপব্যবহার দুঃখজনক, আর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। শাহিন সুমনের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। ঘড়িতে সকাল 10:30, অফিসে নেই বরিশাল সদর উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর শরীফুল আলম। সাংবাদিকের ফোন তড়িঘড়ি এসে হাজির। অভিযোগ আছে তার বড় ভাই শহীদুল আলম বরিশালে জেলা প্রশাসক থাকার সুবাদে 2013 সালে চাকরি বাগিয়ে নেন তিনি। যশোরের বাসিন্দা, কিভাবে বরিশালে নিয়োগ পেল তা নিয়েও রয়েছে প্রশ্ন। তবে অভিযোগ মানতে নারাজ শরীফুল। নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নাগরিক হিসাবে আবেদন করতে পারবে, সেই সুবাদে আমি এখানে নাগরিক হিসাবে আবেদন করছি এবং আমার বড় ভাই এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করে নাই। অভিযোগ আছে শহীদুল জেলা প্রশাসক পদের প্রভাবে নিজের আরেক ভাই মাহবুব আলমকে চাকরি দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে। 2014 সালে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পেয়ে এখন অর্থ ও হিসাব পরিচালকের অফিসের প্রশাসনিক কর্মকর্তা সে। দেশ টিভির ক্যামেরার সামনে শুরুতে কথা বলতে রাজি না হলেও পরে সাফাই গান নিজের পক্ষে। জেলা প্রশাসক থাকায় তার এই বিশ্ববিদ্যালয়ের কোনো সদস্যই না আসে, আর সে থাকাকালীন আমার চাকরিটা স্থায়ী হয়নি। এ বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করা হলেও সাড়া মেলেনি বরিশালের সাবেক জেলা প্রশাসক শহীদুল আলমের। সচেতন মহল বলছে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে শহীদুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। আমরা এ ধরনের যদি কোনো জেলা প্রশাসক উদ্যোগ নেয় তাহলে তার তীব্র প্রতিবাদ জানাই। কোনো প্রকার উনি প্রভাব খাটিয়েছেন অথবা কোনো অবৈধভাবে অথবা নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ হয়েছে, আমাদের কাছে অভিযোগ আসলে অবশ্যই আমরা তদন্ত করব। এই বিষয়টি আপনার কাছে পেয়েছে যেহেতু আমাকে এটা খোঁজ নিতে হবে, তবে আমি খোঁজ নিয়ে যদি এরকম বিধি বহির্ভূত কিছু পাই সেটা আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারব। 2012 সাল থেকে 2015 সাল পর্যন্ত বরিশালের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন শহীদুল আলম। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল। কুড়িগ্রামে প্রায় 500 বছর বয়সী বিশাল একটি শিমুল গাছ দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গাছটিকে ঘিরে রয়েছে নানান কল্পকাহিনী। উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক জানান, প্রাচীন গাছটি প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সহকর্মী জুয়েল রানার পাঠানো তথ্য ও ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে কুচিচন্দ্রখানা গ্রামে শিমুল গাছটির অবস্থান। 8 শতকের জমির উপরে 150 ফুট লম্বা এবং 50 ফুটের পরিধির গাছটি দাঁড়িয়ে আছে কয়েক শতাব্দী ধরে। গাছটির পেছনের অংশ ঝোপঝাড়ে পূর্ণ হলেও সামনের অংশ যেন এক বিস্ময়। গাছটিকে ঘিরে বহন করছে নানা ঐতিহ্য ও গল্পকাহিনী। ঐতিহাসিক বিভিন্ন ঘটনার সাক্ষী এই গাছ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী গাছটির আনুমানিক বয়স প্রায় 500 বছর। প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা গাছটি দেখতে আসেন। পহেলা বৈশাখে গাছটিকে ঘিরে বসানো হয় মেলা। এছাড়াও বিভিন্ন প্রজাতির পাখির বসবাস এখানে। টিয়া পাখি সহ নানা পাখির কলরবে মুখরিত হয়ে ওঠে এলাকা। গাছটির গোড়ায় সনাতন ধর্মাবলম্বীরা পূজা অর্চনাও করে। আমি জন্মের পর থেকে গাছটা এরকমই দেখি এবং আমার বাবার কাছেও শুনছি গাছটা ওই রকমই। এক কথা এটা আমাদের ফুলবাড়ি ঐতিহ্য। আমার মনে হয় যে এইরকম ঐতিহ্যবাহী গাছ আমাদের বাংলাদেশে খুব বর্তমান বিরল। আসলে প্রশাসন যদি সহযোগিতা করে তো এরকম একটি সুন্দর গাছকে যাতে হারিয়ে না যায় এটি যেন সংরক্ষণ করে, আমরা আসলে এটি প্রত্যাশা করছি। প্রাচীন এই গাছটি পরিবেশ ও প্রকৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক। গাছটির বয়স নিঃসন্দেহে 200 বছরের বেশি হতে পারে। এই ধরনের বড় গাছ পরিবেশ এবং প্রকৃতির জন্য অত্যন্ত ভালো। গাছটির সৌন্দর্য বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবে, এমনটাই আশা এলাকাবাসীর। অঙ্কন চৌধুরী, দেশ টিভি।